ফেনল। আমি তোমাদেরকে অ্যালকোহল, ফেনল আর হচ্ছে অ্যালডিহাইড কিটোন মানে বেসিক্যালি কার্বনিল কম্পাউন্ডস আর কি। অ্যালডিহাইড কিটোন, কার্বক্সিলিক অ্যাসিড, and derivatives। কার্বক্সিলিক অ্যাসিড এবং কার্বক্সিলিক অ্যাসিডের জাত হচ্ছে অ্যামিনস। অ্যামিনটা অ্যারোমেটিক, অ্যালিফেটিক দুইটাই হতে পারে। এই চারটা চ্যাপ্টার তোমাদেরকে পড়াবো। আমি যদিও শুরু করবো অ্যালকোহল দিয়ে, বাট অ্যালকোহল দিয়ে শুরু করলে আসলে অ্যালকোহল দিয়ে দেন ফেনলে যাবো। অ্যালকোহল দিয়ে শুরু করলে আসলে আমরা আজকে কিন্তু অ্যালকোহলের কিছু করবো না, আমরা জাস্ট বেসিক প্রিলিমিনারি কিছু কথাবার্তা বলবো। তো তার মধ্যে অনেক কিছু তোমরা তোমাদের ইন্টারমিডিয়েট লাইফে পড়ে আসছো, সেই জিনিসগুলো জাস্ট একটু রিকল করবো, আমরা রিমাইন্ড করবো, জাস্ট তেমন কিছু না। তো আমরা এখন হচ্ছে দেখবো যে আসলে অর্গানিক কম্পাউন্ড বা ত্রিভুজীয় কাদেরকে বলা হয়। অর্গানিক কম্পাউন্ড বা জৈব যৌগ বলা হয় কাদেরকে? আমরা জানি যে হাইড্রোজেন এবং কার্বন বিশিষ্ট যৌগগুলোকে বা কার্বন হাইড্রোজেন বিশিষ্ট যৌগকে কি বলা হয়? অর্গানিক কম্পাউন্ড বলা হয়। এছাড়া আর কি? তোমরা কি শুনতে পাচ্ছ? হাইড্রোজেন এবং কার্বন ছাড়া অন্য কোনো যৌগকে আমরা হাইড্রোকার্বন বলতে পারবো? না স্যার, পারবো না। জৈব যৌগ বলতে পারবো না হাইড্রোজেন এবং কার্বন ছাড়া যৌগগুলোকে? হাইড্রোজেন অক্সিজেনও থাকে। হাইড্রোজেন এবং কার্বনকে আমরা হাইড্রোকার্বন বলি। এখন এই হাইড্রোকার্বনের সাথে যদি কার্বন এবং হাইড্রোজেন অ্যাটম ছাড়া অন্য কোনো অ্যাটম থাকে, নাইট্রোজেন অক্সিজেনও থাকে, হ্যালোজেন গ্রুপ, সালফার, হ্যালোজেন বা নাইট্রোজেন যদি থাকে, তাদেরকে আমরা হচ্ছে ওই সব এলিমেন্ট বিশিষ্ট যৌগগুলোকে আমরা বলি হচ্ছে এই হাইড্রোকার্বনের ডেরিভেটিভ, মানে জাতক, হাইড্রোকার্বন থেকে উদ্ভূত হওয়া, উৎপন্ন হওয়া যৌগ। তো অক্সিজেন, সালফার, নাইট্রোজেন, হ্যালোজেন। হ্যালোজেন বলতে কি বোঝায়? হ্যালোজেন বলতে বোঝায় ফ্লোরিন, ব্রোমিন এন্ড আয়োডিন। এখন দেখো এই অক্সিজেন, সালফার, হ্যালোজেন বিশিষ্ট যৌগগুলোর মধ্যে আমি যদি এক্সাম্পল দিই, সাপোজ CH3NH2, এখানে কিন্তু একটা হেটেরো অ্যাটম, আর এইগুলো অ্যাটমগুলোকে বলা হয় হেটেরো অ্যাটম। হেটেরো অ্যাটম বা অন্য অ্যাটম। তোমরা কিন্তু নোট ডাউন করবে সবাই খাতায়। আমি একটা এক্সাম্পল দিলাম CH3CH2OH, এখানে অক্সিজেনটা হেটেরো অ্যাটম। এরকম আরেকটা এক্সাম্পল যদি দিই, সাপোজ ধরো CH3SH, সালফার হেটেরো অ্যাটম। আমরা যদি নাইট্রোজেন বিশিষ্ট যৌগ একটা দেখি, যেটা কিনা আমরা স্টাডি করবো, আসলে পড়াশোনা করবো, যেমন হচ্ছে ধরো NH2 বিশিষ্ট বেনজিন, এটা কিন্তু কার্বন এবং হাইড্রোজেনের সমন্বয়ে গঠিত, আর এখানে একটা হেটেরো অ্যাটম বিশিষ্ট NH2 গ্রুপ আছে। দুটো মিলে হচ্ছে একটা অ্যারোমেটিক গ্রুপ। ওকে, সো এখন যেটা কথা হচ্ছে সেটা হলো যে এই যে দুটো মিলে একটা অ্যারোমেটিক যৌগ, ফাইন। তার মানে হাইড্রোকার্বন হাইড্রোকার্বন এবং হাইড্রোকার্বনের যে জাতকগুলো, এরা হচ্ছে সব হাইড্রোকার্বন থেকে উৎপন্ন হওয়া, হাইড্রোকার্বনের আমরা জাতক বলি। তো হাইড্রোকার্বন এবং হাইড্রোকার্বনের জাতককে হাইড্রোকার্বনের এক্সাম্পল যেমন হচ্ছে মিথেন বা ইথেন, আমি দুইটা এক্সাম্পল দিলাম, এরকম হাজার হাজার এক্সাম্পল আছে। তো এই যে হাইড্রোকার্বন এবং হাইড্রোকার্বনের জাতক সবগুলোকে সম্মিলিতভাবে একসাথে বলা তো জরুরি, ঠিক আছে? তো আমি এটা ক্লিয়ার করবো এখন। আচ্ছা, এখন কথা হচ্ছে যে এই হাইড্রোকার্বন আমরা পড়লাম, জৈব যৌগ পড়লাম। তো আমাদের আসলে জৈব যৌগের ক্লাসিফিকেশন যদি আমরা করতে যাই, বেসিক দুইটা ক্লাসিফিকেশন আছে, একটা হচ্ছে অ্যালিফিটিক যৌগ, একটা হচ্ছে অ্যারোমেটিক যৌগ। তো অ্যালিফিটিক আর অ্যারোমেটিকের মধ্যে একটা বেসিক পার্থক্য আছে। বেসিক পার্থক্যটা কোন জায়গায়? অ্যারোমেটিক যৌগ চিনলে অ্যালিফিটিক যৌগ চেনা যায়। আসলে আমরা অ্যারোমেটিক যৌগটা চিনতে হবে, আমরা ধরে দেখো অ্যারোমেটিসিটি, অ্যারোমেটিকত্ব যেটাকে বলা হয়। আমরা হাকেল রুল নামে একটা রুল পড়ে আসছি, আমি জানি না তোমাদের মনে আছে কিনা, যে 4n+2 pi electron or delocalized electron। আচ্ছা, পাই ইলেকট্রন বা ডিলোকালাইজ ইলেকট্রন, ডিলোকালাইজ শব্দটার সাথে সবাই কি পরিচিত? ডিলোকালাইজ মানে সঞ্চারণশীল সঞ্চারণশীল ইলেকট্রন, ডিলোকালাইজ ইলেকট্রন সঞ্চারণশীল।
লোকালাইজড মানে ফিক্সড, ডি মানে ফিক্সড, ডি শব্দটা এখানে বোঝাচ্ছে না নেগেটিভ অর্থে। তাহলে লোকালাইজড না, কোনো জায়গায় ফিক্সড না, স্থির না, সম্পূর্ণ সিস্টেমের গতিশীল এরকম। তো আমি এখন যেটা করবো এই অ্যারোমেটিক যুগে কিছু এক্সাম্পল দিব। তো আমরা শুরুতে একদম শুরুতে সবার শুরুতে 9-10 আমরা কি করছি অ্যারোমেটিক যুগে বলতে এরকম যে এখানে বেনজিনের মধ্যে 3টা পাই বন্ধন আছে, রাইট? আসলে পাই বন্ধন না, দ্বিবন্ধন আছে 3টা। আমরা জানি যে কোনো একটা ডাবল বন্ড যদি থাকে, সাপোজ দ্যাট কার্বন কার্বন ডাবল বন্ড আছে, একটা সিগমা বন্ড আর একটা হচ্ছে পাই বন্ড। তার মানে যদি একটা ডাবল বন্ড হয় তাহলে ডাবল বন্ডের একটা সিগমা হয় আর একটা পাই হয়, তাহলে এটা একটা পাই বন্ড, এটা একটা সিগমা বন্ড। পাই বন্ড আছে এখানে, একটা সিগমা বন্ড, এটা পাই বন্ড, পাই বন্ড আর এটা সিগমা বন্ড। তো এখানে 3টা পাই বন্ড, কয়টা? 3 পাই বন্ড, 3টা। তাহলে পাই ইলেকট্রন কয়টা? 6টা। 6 কারণ একটা বন্ডে 2টা ইলেকট্রন, তাহলে পাই ইলেকট্রন 6টা। 6টা পাই। ওকে, তাহলে এখন আমি যেটা করবো আসলে এই জগতে অ্যারোমেটিক কিনা ফাইন্ড আউট করার জন্য আমাকে যেটা করতে হবে 4n+2 সমান এই 6 ধরে নিতে হবে। তো আমি 4n+2 সমান 6 ধরে নিব। ধরে আমি n এর একটা ভ্যালু পাবো, n পাবো 1। এখন হাকেল রুল বা হাকেল যেটা বলছে যে হাকেল বলছে যে 4n+2 সংখ্যক পাই ইলেকট্রন থাকা লাগবে বা ডিলোকালাইজ ইলেকট্রন থাকা লাগবে, সো দ্যাট n সমান 0, 1 অথবা 2 বেশি, মানে 0 সহ যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা হয়। তো আমি দেখতে পাচ্ছি এখানে n এর ভ্যালু 1 হয়েছে, তার মানে এটা একটা অ্যারোমেটিক যৌগ, রাইট? বাট এক্ষেত্রে আমাকে আরেকটা জিনিস চিন্তা করতে হবে, এটা অ্যারোমেটিক যৌগ কিনা সেটা ডিসিশন নেওয়া লাগবে। সেই চিন্তাটা কি? চিন্তাটা হচ্ছে যে এখানে যে ইলেকট্রন গুলো আছে পাই বন্ডের ইলেকট্রন গুলো, এই ইলেকট্রন গুলো যদি লোকালাইজড হয়ে যায়, লোকালাইজড হতে পারবে না, তারা ডিলোকালাইজ মানে সঞ্চারণশীল হতে হবে। তার মানে দেয়ার শুড বি রেজোনেন্স। রেজোনেন্স তো বুঝো সবাই, তাই না? রেজোনেন্স পড়ছো ছোটবেলায়? স্যার ইলেকট্রন গুলো যে ঘুরতেছে সেটা স্যার। ওকে, সেটা ঘুরতেছে মানে ইলেকট্রন গুলো পুরো সিস্টেমে ঘুরতে থাকবে, সম্পূর্ণ মানে ঘূর্ণায়মান অবস্থায় থাকবে, সঞ্চারণশীল থাকবে। তাহলে জি এখন স্যার। আমি এটা ফাইন্ড আউট করার চেষ্টা করি বেনজিনের ইলেকট্রন গুলো সঞ্চারণশীল কিনা। তাহলে আমি যদি বেনজিনের ধরেন এভাবে বেনজিন আঁকালাম, এখানে ডাবল বন্ড দিলাম, এখানে ডাবল বন্ড, এখানে ডাবল। তো ডাবল বন্ড গুলো যদি অল্টারনেট পজিশনে যায়, জায়গা পরিবর্তন করে, তাহলে অবস্থাটা কি দাঁড়ায়? দেখেন তো এই অবস্থা দাঁড়ায় কিনা। আবার এই অবস্থা থেকে জায়গা পরিবর্তন করলে দেখেন আবারও কি অবস্থা যায়, আগের অবস্থা যায়। তার মানে এটা একটা আরেকটা হচ্ছে অল্টারনেটিভ। দেখেন, চিন্তা করুন। তার মানে এই ডাবল বন্ডের ইলেকট্রন গুলো কন্টিনিউয়াসলি পুরো সিস্টেমে ঘুরে বেড়ায়, তারা কোথাও ফিক্স অবস্থায় থাকে না। তো যেহেতু তারা কোথাও ফিক্স অবস্থায় থাকে না, কন্টিনিউয়াসলি পুরো সিস্টেমে ঘুরে বেড়ায়, এই একটা রিজনের জন্য আমরা যেটা করি বেনজিনের ভিতরে কখনো ট্রিপল বন্ড দেখাই না, শর্ট ফর্মে একটা গোল্লা দিয়ে দিই। মনে করেন এই গোল্লা মানে কিন্তু আসলে কি, এখানে রেজোনেন্স বোঝাচ্ছে, এবং এখানে কয়টা ইলেকট্রন রেজোনেন্স হচ্ছে 6টা। যেহেতু এখানে রেজোনেন্স হচ্ছে, এন এর ভ্যালুও মিলছে, তার মানে এটা হচ্ছে অ্যারোমেটিক, রাইট? এখন আমরা এটা একটু ক্লিয়ার করব, ক্লিয়ার করে আমরা যদি পরের আরেকটা এক্সাম্পলে যাই। সাপোজ যেটা আমি যদি এরকম একটা example, ধরো CH3 CH2 CH2 CH3, এটার নাম কি? এটার নাম হচ্ছে বিউটেন। এখানে কোনো পাই বন্ড নাই বা ডিলোকালাইজড ইলেকট্রন নাই, তার মানে এটা অ্যারোমেটিক হওয়ার চান্স নাই। আমি যদি এখন একটা কাজ করি, আমি হচ্ছে এভাবে লিখতাম CH2 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 CH2। এখানে প্রতিটা কার্বনের সাথে যুক্ত। এখানে কোনো যেমন এই কার্বনটা কিন্তু তার বাম পাশে, এই যে এইদিকে একটা কার্বনের সাথে যুক্ত, ডান পাশে কারোর সাথে যুক্ত না। সিমিলারলি এই কার্বনটাও কিন্তু তার বাম পাশে কারোর সাথে যুক্ত না, ডান পাশে একজনের সাথে যুক্ত। তার মানে এখানে যে আমি একটা বক্সের মতো করে কিছু টাকাইলাম, এখানে কিন্তু কোনো ওপেন কোনো পার্ট নাই, যে কার্বনের প্রত্যেকটা কার্বন, একটা কার্বন 2টা কার্বনের সাথে কানেক্টেড। সো কোনো ওপেন কোনো অংশ নাই এখানে, কিন্তু একটা ওপেন এন্ড আছে, এখানে একটা ওপেন এন্ড আছে, এখানে কোনো ওপেন এন্ড নাই। সো এটা হলো একটা সাইক্লিক অবস্থা। এই ধরনের যৌগগুলো সাইক্লো, এই যৌগ সাইক্লিক। এখন কয়টা কার্বন আছে? 4টা। 4 কার্বনের মাদার নেম বিউট। কার্বন কার্বন কি একক বন্ধন না দ্বিবন্ধন? বন্ধন। দ্বিবন্ধন। একক বন্ধন। তাহলে একক বন্ধন হলে অ্যালকেন মানে এন, রাইট? আচ্ছা, এখন আমি যদি এরকম একটা যৌগ দিই, সাপোজ ধরেন CH3 CH ডাবল বন্ড CH CH3, এই যৌগটার নাম কি? বিউটেন না বিউটিন? বিউটিন। বিউটিন। বিউটিন 2।
ওকে, স্যার বিউটিন রাইট, বিউটিন 2 দারুণ। আমি এটাকে যেটা করবো, এরকম করে কার্বন কার্বন এতগুলো দিব, আমি একটা বক্সের মতো করে কাটবো। এই বক্সটার এটা একটা কার্বন, এটা একটা কার্বন, এটা একটা কার্বন, এটা একটা কার্বন, এদিকে একটা হাইড্রোজেন, এদিকে একটা হাইড্রোজেন, হাইড্রোজেন, হাইড্রোজেন। দেখেন তো আমি বক্স দিয়ে উপরের সাইক্লোবিউটেনটাকে রিপ্রেজেন্ট করতে পারলাম কিনা? হুম, পারা গেল? জি স্যার। জি স্যার। তো আমরা এরপর থেকে সাইক্লোযৌগগুলোকে এভাবে রিপ্রেজেন্ট করবো, যেমন আমরা বেনজিনকে প্রকাশ করি, বেনজিন কিন্তু C6H6, আমরা কিন্তু কিছুই লিখি না, জাস্ট এরকম একটা দিয়ে মাঝখানটা গোল্লা দিয়ে দিই। এখানে কিন্তু প্রতিটা কার্বনে একটা করে হাইড্রোজেন থাকে, সেটা আমরা দেখাচ্ছি না, রাইট? তো এই স্যার জিনিসটা কথা মাথায় ভেঙে রাখবেন। ভেঙে আসতেছে স্যার। তুমি ভেঙে ভেঙে শুনতেছো, স্যার বলতে কথা তোমার বোঝা যাচ্ছে ইন্টারনেটের না স্যার। সমস্যা। কথা বোঝা যাচ্ছে না। আচ্ছা, মেবি আমার ইন্টারনেটের সমস্যা, বাট যেই অংশটা তোমরা শুনতে পারো সেটা আমি আবারও বলবো। ইন কেস কোন একটা অংশ কেউ শুনতে পাও না, টেনশন নেই, কিছু নেই। রেকর্ড যখন হয়, রেকর্ডে ঠিকটাই রেকর্ড হয়, ভাঙা ভাঙাটা রেকর্ড হয় না। তো রেকর্ড যখন পাবো তখন আবার ক্লিয়ার হয়ে যাবে। ওকে, জি স্যার, জি স্যার। সো যেটা বলছিলাম যে আমি এরকম একটা সাইক্লিক যৌগকে এইভাবে বক্স করে লিখে দিয়ে দিব। তাহলে আমি আর হাইড্রোজেন গুলো দেখাবো না, আমি হাইড্রোজেন গুলো একটু সাইলেন্ট অবস্থায় রেখে দিবো। তাহলে এখান থেকে আমি যে একটা বক্স আঁকি, এটার নাম কি দিলে? সাইক্লোবিউটেন। তাহলে এটার নাম কি? সাইক্লোপ্রোপেন। এটার নাম কি? সাইক্লোপেন্টেন। এটার নাম হলো সাইক্লোহেক্সেন। সাইক্লোবিউটেন, সাইক্লোপ্রোপেন, সাইক্লোপেন্টেন, সাইক্লোহেক্সেন। এগুলার কোনোটাতেই কি সঞ্চারণশীল ইলেকট্রন আছে, না কার্বন কার্বন সব একক বন্ধু? ইলেকট্রন নেই। সঞ্চারণশীল ইলেকট্রন নাই, পাই ইলেকট্রন নেই, সবগুলো হচ্ছে অ্যালিফেটিক, বাট এগুলো হলো বদ্ধ শিকলের এলিফেটিক, আর এগুলো হলো ওপেন চেইন বা মুক্ত শিকলের এলিফেটিক। ঠিক আছে? এখন এখানে একটা ডাবল বন্ড আছে, এখানে একটা সিঙ্গেল ডাবল বন্ড, বাট আমি এখন একটা কাজ করবো। কাজটা হচ্ছে কি, আমি হচ্ছে এখন যদি যৌগটাকে এভাবে লিখতাম, সাপোজ সেদের CH2 ডাবল বন্ড CH, CH ডাবল বন্ড CH, CH3। এই যৌগটাতে একটা ইন্টারেস্টিং জিনিস আছে। ইন্টারেস্টিং জিনিসটা হচ্ছে এখানে, এখানে কিন্তু সঞ্চারণশীল, এটাতে সঞ্চারণশীল পাই ইলেকট্রন আছে, বাট আমরা বেনজিনে যেরকম দেখছি যে বেনজিন হচ্ছে এরকম একটা অবস্থা ছিল, যে ডাবল বন্ড, তারপর একটা সিঙ্গেল বন্ড, তারপর আবার ডাবল বন্ড, তারপর সিঙ্গেল বন্ড, আবার ডাবল বন্ড, সিঙ্গেল বন্ড, ডাবল বন্ড। তার মানে বেনজিনে এরকম একটা চক্র ছিল যে ডাবল বন্ড, দেন সিঙ্গেল বন্ড, আবার ডাবল বন্ড। এই যে ডাবল বন্ড, সিঙ্গেল বন্ড, ডাবল বন্ডের যেটা ক্রম, এটাকে বলা হয় কনজুগেট ডাবল বন্ড বা অনুবন্ধী দ্বিবন্ধন। রেজোনেন্স সেই জায়গায় পসিবল যে জায়গায় হচ্ছে, আমি এখানে লিখে দিলাম পৃথিবীতে রেজোনেন্স, যেখানে কনজুগেট ডাবল বন্ড আছে সেখানেই রেজোনেন্স পসিবল। তাহলে এই যে বেনজিন ছিল, এখানে ডাবল বন্ড, তারপরে সিঙ্গেল বন্ড, ডাবল বন্ড, সিঙ্গেল বন্ড, ডাবল বন্ড, সিঙ্গেল বন্ড, ডাবল বন্ড, এই যে একটা কনজুগেট ডাবল বন্ডের ক্রম ছিল, দ্যাট ইজ এটা কি ছিল আমার যৌগটা রেজোনেন্স পসিবল হয়েছে। এখন দেখো এখানে কি ডাবল বন্ডের পরে সিঙ্গেল বন্ড, এছাড়া কোনো ডাবল বন্ড আছে এই যৌগটাতে? না স্যার। না স্যার। তার মানে এটা রেজোনেন্স পসিবল না, দ্যাট মিন্স এটা অ্যারোমেটিকের মধ্যে পড়বেই না। এটাতে আসেন, এটাতে দেখেন ডাবল বন্ড, সিঙ্গেল বন্ড, সিঙ্গেল বন্ড ডাবল ডাবল বন্ড বন্ড, সিঙ্গেল বন্ড, তার মানে এটা রেজোনেন্স হবে, বাট জি এটা স্যার। আদতে অ্যারোমেটিক কিনা না স্যার। হিসাব করি। এখানে 4n+2 কত? পাই বন্ড হলো সিগমা পাই, সিগমা পাই, পাই বন্ড দুইটা, তাহলে 4n+2 হলো 4, তাহলে n কত? n হাফ। এটা কি ধনাত্মক পূর্ণ সংখ্যা? না স্যার। না স্যার। না স্যার। না স্যার। তাহলে অ্যারোমেটিক না। ঠিক আছে? না স্যার। তাহলে এই জিনিসগুলো সব একটা আইডিয়া পেলাম। এবার আমি একটা কাজ করবো, আমি হচ্ছে এরকম একটা করবো। এটার নাম কি? সাইক্লোবিউটেন না সাইক্লোবিউটিন? বিউটিন বিউটিন। বিউট হচ্ছে, দেখেন 4টা কার্বন, 1 2 3 4, আমি এখন হিসাব করলাম বিউট, বিউট হচ্ছে আমার মাদার নেম। এন না ইন, এটা হিসাব করবো যে কার্বন কার্বন একক বন্ধন না দ্বিবন্ধন, একটা দ্বিবন্ধন আছে বিউটিন। এখানে 4n+2 কত স্যার? এখানে 4n+2 হচ্ছে 2, n সমান 0, বাট দেখেন এখানে কিন্তু কনজুগেট ডাবল বন্ড নাই, তাই এটা অ্যারোমেটিক না। কি বুঝতে পারছেন? জি স্যার। জি স্যার। তাহলে বলবেন যে স্যার আপনি যদি একটা কাজ করতেন, এরকম একটা স্ট্রাকচার দিতেন, এখানে ডাবল বন্ড আছে, এখানে ডাবল বন্ড আছে স্যার, তাহলে তো এটা কনজুগেট ডাবল বন্ড হিসেবে, এটা এখানে গেলে এটা এখানে যাবে, আলটিমেটলি অবস্থাটা দাঁড়াবে এরকম। আবারও যদি জায়গায় পরিবর্তন করে দেয়, তাহলে স্যার আবার আগের অবস্থানে যাবে, তার মানে একটা আরেকটা রেজোনেন্সের মাধ্যমে অ্যারোমেটিক স্যার। এরকম হবে। এখন মাথা আসছে স্যার অ্যারোমেটিক স্যার,
স্যার রেজোনেন্সিয়ালি অ্যারোমেটিক হবে 4n+2 কত স্যার? না স্যার ওটা তো আছে 4n+2 এর সাথে 4, কারণ এখানে পাই Fraction হিসেবে। বর্গটা, তার মানে n আসবে হাফ, হাফ। ও সরি স্যার, তাহলে অ্যারোমেটিক না। না এবার আসেন, আমি যে বেনজিন আঁকাইছিলাম, বেনজিনের প্রতিটা কার্বনে একটা করে হাইড্রোজেন ছিল, তা আমি গোল্লায় দিয়ে লিখলাম। গোল্লা মানে এখানে কয়টা ইলেকট্রন? 6টা ইলেকট্রন, যেগুলো এগুলো সঞ্চারণশীল। তো এই জায়গায় একটা হাইড্রোজেন আছে, প্রতিটা কার্বনে একটা করে হাইড্রোজেন। এখন আমি যদি হাইড্রোজেনের জায়গায় একটা অ্যালকোহল গ্রুপ দিই, OH গ্রুপ দিই, এই যৌগটার মধ্যে সঞ্চারণশীল ইলেকট্রন এখনো 4n+2 সমান কত বলেন তো? ফার্স্ট আচ্ছা আমি আর একটু ক্লিয়ার করি, গোল্লা মানে কি আসলে? গোল্লা মানে, এই গোল্লা মানে কি? 3টা ডাবল বন্ড না? জি স্যার। তাহলে 4n+2 কত বলেন তো? 6 6, তাহলে n সমান 1। এখানে কিন্তু কনজুগেট ডাবল বন্ড সিস্টেম আছে, রেজোন্যান্স পসিবল, জি স্যার তার মানে অ্যারোমেটিক। তাহলে এই যে ফেনল, এখানে যদি আমি OH এর জায়গায় অন্য কিছু দিতাম, আমি OH না দিয়ে বলতাম একটা গ্রুপ আছে, গ্রুপ G, গোল্লা দিলাম, তাহলে এরা সব অ্যারোমেটিক হবে না? স্যার অ্যারোমেটিক হবে। এখন গ্রুপের জায়গায় COOH দিলে বেনজোইক অ্যাসিড, অ্যালডিহাইড গ্রুপ দিলে বেনজালডিহাইড, OH দিলে ফেনল, NH2 দিলে অ্যামিন, মিথাইল দিলে টলুইন, ক্লোরিন দিলে ক্লোরোবেনজিন। কি বুঝছেন? এই জন্য আপনারা ছোটবেলায় ডেফিনেশন স্যার। করতেন, অ্যারোমেটিক যৌগের ডেফিনেশন, বেনজিন এবং বেনজিনের জাতক সমূহকে অ্যারোমেটিক যৌগ বলে। করছেন না ছোটবেলায় 90 ডেফিনেশন? জি স্যার জি স্যার। খালি কি জাতকগুলোরই অ্যারোমেটিক বলা না, অন্য কিছু অ্যারোমেটিক বলা যায়? যেমন অন্য কিছু এক্সাম্পল দিলে কি হতে পারে স্যার? অন্য কিছু এক্সাম্পল, সাপোজ দ্যাট আমি একটা এক্সাম্পল দিই, দারুণ জিনিস আপনারা ছোটবেলায় পড়ে আসছেন। এটার নাম কি? এটা সাইক্লোপ্রোপেন না? জি স্যার জি স্যার। জি স্যার। আমরা আস্তে আস্তে বিল্ড আপ করি। এটার নাম কি? সাইক্লোপ্রোপেন না সাইক্লোপ্রোপিন? প্রোপিন। প্রোপিন প্রোপিন স্যার। তাহলে এই যে সাইক্লোপ্রোপিন হলো, এখানে দেখেন কার্বনের এখানে একটা বন্ড, দুইটা বন্ড, তিনটা বন্ড হয়ে গেছে, তাহলে এখানে একটাই হাইড্রোজেন থাকবে, রাইট? এখানে একটা হাইড্রোজেন, বাট এর কাছে দুইটা হাইড্রোজেন। এখন ধরেন সামহাও আপনি কি করছেন, এই হাইড্রোজেনটাকে সরাই ফেলছেন, যে কোনো একটা হাইড্রোজেন আপনি দেখাচ্ছেন, এই হাইড্রোজেনটাকে সামহাও সরাই ফেলছেন। এবং কিভাবে সরাইছেন? হাইড্রোজেন তার ইলেকট্রন নিয়ে চলে গেছে, এখানে দুইটা ইলেকট্রন ছিল, ডট ক্রস, হাইড্রোজেন দুইটা ইলেকট্রন সহ এখান থেকে রিমুভ হয়েছে। তাহলে অবস্থাটা কি দাঁড়াবে? ডাবল বন্ড ঠিক আছে, বাট এই যে কার্বনের সাথে একটা হাইড্রোজেন, এই কার্বনটা এখন তার নিজস্ব ইলেকট্রন হারালো না, তখন ডট ইলেকট্রনটা ছিল হাইড্রোজেন, ক্রসটা ছিল কার্বন। একটা বন্ধনে দুইটা ইলেকট্রন, প্রত্যেকে একটা করে ইলেকট্রন শেয়ার করে, তাহলে কার্বনটা প্লাস চার্জে চার্জিত হবে না? জি স্যার। জি স্যার। আচ্ছা, আমি আরেকটু ক্লিয়ার করে বড় করে ছবিটাকে বুঝতে শিখতে হবে, কালার চেঞ্জ করে রাখতে হবে। তাহলে এই কার্বনটা প্লাস, রাইট? ডাবল বন্ডটা আমি অন্য কালার দিয়ে রাখি। এখন এই যে ডাবল বন্ডের ইলেকট্রন, এই কার্বনটা প্লাস হওয়াতে ডাবল বন্ডের ইলেকট্রনটা কি করবে? এটা একটা কার্বন, এটা একটা কার্বন, সে হয় এই দিকে মুভ করবে অথবা এই দিকে মুভ করবে, যেদিকেই মুভ করুক না কেন আলটিমেটলি, যদি ধরেন লেফটে মুভ করে, তাহলে এই কার্বনের সাথে এখন প্লাস কার্বনের একটা ডাবল বন্ড হয়ে যাবে, তাহলে অবস্থাটা দাঁড়াবে এরকম, ডাবল বন্ডটা এই জায়গায় চলে আসবে, তাহলে এই প্লাসটা কি আর থাকবে? এই জায়গায় যে প্লাস ছিল, না স্যার তাহলে প্লাসটা কি হবে? এই যে নিচে যে দুইটা কার্বন ছিল, এই কার্বন এবং এই কার্বন, তাদের দুজনের মধ্যে পাই ইলেকট্রন ছিল, ধরো দুইটা ইলেকট্রন ছিল ডট, এবং দুইটাই চলে গেছে এই দিকে, তাহলে এই কার্বনটা এখন প্লাস না, যেটা আমি বলে দিচ্ছি, জি স্যার। জি স্যার। তাহলে অবস্থাটা দাঁড়াবে এরকম। তাহলে এই ডাবল বন্ড এখানে গেলে এটা প্লাস হলো, তো পরবর্তীতে আবার এটা এখানে শিফট করবে, তাহলে কি হবে স্যার? ডাবল বন্ড এখানে আসবে, এটা প্লাস হবে স্যার, তাহলে আবার যদি এটা এখানে শিফট করে, তাহলে স্যার আবার এখান থেকে এখানে আসবে, তাহলে এখানে রেজোনেন্স স্যার। পসিবল কিনা? পসিবল স্যার। পসিবল স্যার। আচ্ছা 4n+2 কত? এই দাগ দিচ্ছে কে? 2, তাহলে n কত স্যার? 0, এই যোগটা Zero. অ্যারোমেটিক। 0 জি আচ্ছা, স্যার। এইটার নাম কি আসলে? দেখেন সাইক্লোপ্রোপেন, সাইক্লোপ্রোপিন। আচ্ছা, কার্বন যদি প্লাস হয়, কার্বোক্যাটায়ন হয়, তাহলে তার নাম কি? কার্বোনিয়াম হয় না? জি স্যার। জি স্যার। জি স্যার সাইক্লোপ্রোপিন যদি প্লাস হয়, তাহলে কি হবে? সাইক্লোপ্রোপিনিয়াম আয়ন। জি স্যার।
জি স্যার। তাহলে এখানে যে ঘটনাটা ঘটে এই যৌগটার নাম হচ্ছে সাইক্লোপ্রোপিলিয়াম। তাহলে সাইক্লোপ্রোপিলিনাম আয়ন হচ্ছে অ্যারোমেটিক যৌগ। তার মানে যে বেনজিন এবং বেনজিনের জাত কিছু অ্যারোমেটিক হবে তা কিন্তু নয়, এছাড়া অন্যান্য অ্যারোমেটিক হতে পারে। আরো ডিটেইলস এর পড়াশোনা আছে, এগুলো তোমাদের দরকার নেই, আমি জাস্ট বেসিক কিছু আইডিয়া দেওয়ার জন্য এই জিনিসগুলো তোমাদেরকে দেখাইছি। আচ্ছা, নাও কাম টু দ্য পয়েন্ট। আমরা অ্যারোমেটিসিটি শিখলাম, তাহলে অ্যারোমেটিক এবং অ্যালিফেটিক যৌগের পার্থক্য করতে পারবো আমরা। ক্লোজ চেইন যৌগ শিখলাম, ওপেন চেইন যৌগ শিখলাম, অ্যারোমেটিক যৌগ দেখলাম এবং অ্যালিফেটিকের মতো দেখতে কিন্তু তারপরে অ্যারোমেটিক নেচার শো করতে পারে সেটাও দেখলাম। এখন আমরা আসলে আর কয়েকটা জিনিস একটু করবো, তার মধ্যে একটা জিনিস আমরা এই সবকটা জিনিস ইন্টারমিডিয়েটে পড়ে আসছে। ফার্স্ট অফ অল ইলেকট্রোফাইল। হোয়াট ইজ ইলেকট্রোফাইল? ফিলিয়া শব্দের অর্থ, ফিলিয়া থেকে আসছে ফাইল, ফিলিয়া শব্দের অর্থ হচ্ছে অ্যাট্রাকশন, আর ইলেকট্রো মিন্স ইলেকট্রন। ইলেকট্রন ইজ নেগেটিভলি চার্জড, ইলেকট্রন হচ্ছে নেগেটিভ চার্জ, আর ইলেকট্রনের নেগেটিভ চার্জের প্রতি অ্যাট্রাকশন বা অ্যাফিনিটিকে বলা হয় ইলেকট্রোফাইল। যাদের থাকবে তাদেরকে ইলেকট্রোফাইল বলা হবে। অ্যাজ ফর এক্সাম্পল, ইলেকট্রোফাইল তাহলে কি হতে পারে স্যার? যাদের পজিটিভ চার্জেস তারাই তাহলে নেগেটিভ চার্জের প্রতি আকৃষ্ট হবে। তাহলে চার্জড ইলেকট্রোফাইল বলে এক ধরনের ইলেকট্রোফাইল আছে, যাদের পজিটিভ চার্জ তারা হচ্ছে ইলেকট্রোফাইল। যেমন হাইড্রোজেন প্লাস বা কার্বনটা যদি প্লাস হয়, কার্বনের সাথে ধরো তিন দিকে তিনটা হাত আছে, একটা প্লাস, কারণ কার্বন কার্বন প্লাস হলে পরে সেটা ইলেকট্রোফাইল হতে পারে। নাইট্রো প্লাস বা হ্যালোজেন, হ্যালোজেনও প্লাস হয় কখনো কখনো, তাহলে এরা হচ্ছে ইলেকট্রোফাইল। এবং যদি তাদের পজিটিভ চার্জ আছে তাহলে তাদের ইলেকট্রনের প্রতি একটা অ্যাফিনিটি থাকবে, তারপরে তারা চার্জ ইলেকট্রোফাইল। আরেক ধরনের ইলেকট্রোফাইল আছে যাদেরকে আমরা বলি নিউট্রাল নিউক্লিওফাইল। ইলেকট্রোফাইল। নিউট্রাল ইলেকট্রোফাইল, হোয়াট ইজ নিউট্রাল ইলেকট্রোফাইল? নিউট্রাল মানে তার মধ্যে কোনো চার্জ থাকবে না, বাট তারপরে সে ইলেকট্রোফাইল। এক্সাম্পল কি স্যার? অ্যালুমিনিয়াম ক্লোরাইড, বোরন ট্রাইক্লোরাইড। এখন বলবেন স্যার অ্যালুমিনিয়াম ক্লোরাইড কি করে ইলেকট্রোফাইল? অ্যালুমিনিয়ামের সাথে ক্লোরিনের বন্ড গুলো দেখেন, অ্যালুমিনিয়ামের সাথে ক্লোরিনের বন্ড হচ্ছে তিনটা, কারণ অ্যালুমিনিয়ামের সাথে ক্লোরিনের বন্ড তিনটা, একটা বন্ডে দুইটা ইলেকট্রন। আমি বন্ড ইলেকট্রন গুলোকে একটু ডিফারেন্ট কালার দিয়ে দেখি, একটা বন্ডে দুইটা ইলেকট্রন, ডট একটা ক্রস। ধরেন ডটটা দিছে অ্যালুমিনিয়াম আর ক্রসটা দিছে ক্লোরিন, তাহলে মোট বন্ড ইলেকট্রন কয়টা এখানে? বন্ড ইলেকট্রন 6টা। বাট অক্টেট রুল কি বলে, অষ্টক তত্ত্ব কি বলে? অ্যাকর্ডিং টু অক্টেট রুল, অক্টেট রুল অনুযায়ী মানে 8টা থাকার কথা। তার মানে তার 8টা থাকার, জি স্যার, তাহলে তার 8টা থাকার দুইটা কথা। শর্টেজ আছে না? জি স্যার। জি জি স্যার তাহলে তার ইলেকট্রনের প্রতি অ্যাফিনিটি থাকবে কিনা? থাকবে জি স্যার। স্যার, থাকবে স্যার। এই অ্যাফিনিটিটা আছে বলে আপনারা পড়ছেন যে ইলেকট্রোফিলিক যে প্রতিস্থাপন বিক্রিয়া বেনজিনের যে ফিডেল ক্রাফট অ্যালকাইলেশন, সেখানে দেখছেন না যে অ্যালুমিনিয়াম ক্লোরাইড হচ্ছে ইলেকট্রন নিয়ে ইলেকট্রোফাইল তৈরি করে বিক্রিয়া ঘটায়। জি স্যার জি স্যার, দেখছিলাম এটা এটা। হয়তোবা আপনাদের এখন এই সিলেবাসে নাই, আপনারা ইন্টারমিডিয়েটের বই একটু ঘাটবেন যে ফিডেল ক্রাফট অ্যালকাইলেশন, সেখানে ঘাটলে মেকানিজম দেখবেন, তাহলে আপনি বুঝে যাবেন যে আসলে কেন এটাকে বলা হচ্ছে ইলেকট্রোফাইল। কিন্তু চার্জ নেই, বাট তারপরে ইলেকট্রনের প্রতি অ্যাফিনিটি আছে, কি জন্য? অষ্টক পূর্ণ করার জন্য। এই ধরনের অ্যাফিনিটিকে বলা হচ্ছে কি ইলেকট্রনের প্রতি অ্যাফিনিটি, এবং দ্যাট ইজ এটাকে বলা হচ্ছে নিউট্রাল ইলেকট্রোফাইল। বোরন ট্রাইক্লোরাইড সেম কেস। এখন বলেন যারা কিনা ইলেকট্রনের প্রতি এরকম অ্যাফিনিটি থাকবে বা যাদের অষ্টক পূর্ণ নাই, যাদের ইলেকট্রন দরকার, তাদেরকে লুইসের অ্যাসিড বলা হয় না? যারা মিনিমাম এক ধরনের ইলেকট্রন নিতে পারে তাদেরকে লুইসের অ্যাসিড বলে। তো অ্যালুমিনিয়াম ক্লোরাইডে এক ধরনের ক্যাপাসিটি আছে, আছে না? জি স্যার। জি স্যার। তাহলে অ্যালুমিনিয়ামকে আমরা কি বলবো? লুইসের অ্যাসিড বলবো না? জি স্যার। বলবো? জি স্যার। তাহলে বোরন ট্রাইক্লোরাইডকে লুইসের অ্যাসিড বলবো। জি স্যার। তার মানে চার্জ নাই এরকম সকল লুইসের অ্যাসিড হচ্ছে নিউট্রাল ইলেকট্রোফাইল। নিউট্রাল ইলেকট্রোফাইল। বুঝা গেছে? ওকে, এবার আসুন আমরা নিউক্লিওফাইলের দিকে। আরেকবার বললে স্যার ভালো হতো। আরেকবার বলবো? জি স্যার। চার্জ নাই, চার্জ নাই এরকম সকল লুইসের অ্যাসিড হচ্ছে নিউট্রাল ইলেকট্রোফাইল। ইলেকট্রোফাইল। জি স্যার। ক্লিয়ার? জি স্যার এবার আসেন নিউক্লিওফাইল। ওকে, নিউক্লিওফাইল। নিউক্লিওফাইল মানে কি? নিউক্লিওফাইল আসছে নিউক্লিয়াস থেকে, আর ফিলিয়া মানে অ্যাট্রাকশন। তার মানে নিউক্লিয়াসের প্রতি অ্যাট্রাকশন। নিউক্লিয়াস কি চার্জ? পজিটিভলি চার্জ। দ্যাট মিন্স পজিটিভ চার্জের প্রতি যাদের অ্যাট্রাকশন তারাই হচ্ছে নিউক্লিওফাইল।
তাহলে পজিটিভ চার্জের প্রতি অ্যাট্রাকশন থাকবে কোন চার্জের? নেগেটিভ চার্জ। নেগেটিভ চার্জ নেগেটিভ চার্জের। তাহলে কার্বন তো ক্যাটায়ন হতে পারে, তেমনি কার্বন অ্যানায়ন হতে পারে, কার্বন আয়ন। হাইড্রোজেন মাইনাস, হাইড্রক্সিল মাইনাস, NH2 মাইনাস বা অ্যালকক্সি মাইনাস, এরা হচ্ছে আপনার চার্জ নিউক্লিওফাইল। কেন? তো যারা নেগেটিভ চার্জ, এরা পজিটিভ চার্জের প্রতি অ্যাফিনিটি বা অ্যাট্রাকশন দেখাবে। সায়ানাইড হতে পারে, সায়ানাইড। আমি নেগেটিভ চার্জ থেকে গোল্লা দিচ্ছি যে বোঝানোর জন্য যে এটা একটা নেগেটিভ চার্জ, আর কিছু না। পরীক্ষা বার যদি তুমি বলো যে না স্যার স্যার গোল্লা দিচ্ছে, আমি গোল্লা দিব, মনে কিন্তু দেয়, আমি জাস্ট রিপ্রেজেন্ট করার জন্য দেখাচ্ছি। এখন তাহলে নিউট্রালও কিছু নিউক্লিওফাইল থাকবে। এখন বলেন নিউট্রাল নিউক্লিওফাইল কারা হবে? যাদের ইলেকট্রনের অভাব ছিল তারা নিউট্রাল নিউক্লিওফাইল। তাহলে লুইসের অ্যাসিড যারা যারা কিনা মিনিমাম এক ধরে ইলেকট্রন গ্রহণ করতে পারে তারা ছিল নিউট্রাল ইলেকট্রোফাইল। তাহলে লুইসের বেস যারা তারা কি হবে? নিউট্রাল নিউক্লিওফাইল। নিউক্লিওফাইল। জি স্যার। তাহলে লুইসের বেস কারা স্যার? যাদের কাছে লোন পেয়ার ইলেকট্রন আছে বা মুক্ত জোড় ইলেকট্রন আছে, যেমন পানিতে অক্সিজেন H2O, আছে, NH3, অ্যামোনিয়া, এদের কি আছে? ইলেকট্রন আছে বেশি, এরা চাইলেই কাউকে ইলেকট্রন ডোনেট করতে পারে, দিতে পারে। তাই তাদেরকে আমরা কি বলবো? তাদেরকে আমরা বলবো নিউট্রাল neutral Nucleophile. তাদের nucleophile, লোন পেয়ার আছে, মুক্ত জোড় ইলেকট্রন। যদি কারো লোন পেয়ার ইলেকট্রন থাকে তাহলে সে চাইলে অন্য কাউকে তার এই লোন পেয়ার দিয়ে সন্নিবেশ বন্ধন করার ক্যাপাসিটি দেখে। আপনার এই ধরনের যৌগ করে আসছে, যে ধরেন দেখছেন এই ধরনের জটিল যৌগগুলা আপনারা যে ইন্টারমিডিয়েট থার্ড চ্যাপ্টারে পড়ছেন, রাসায়নিক বন্ধন চ্যাপ্টারে, মৌলের পর্যায়ভিত্তিক ধর্ম ও রাসায়নিক বন্ধন। জি স্যার জি স্যার। তাহলে এখানে পানি হচ্ছে কি লিগ্যান্ড হিসেবে কাজ করে না? জি জি স্যার। স্যার জি স্যার। লিগ্যান্ডের কাজ কি? লোন পেয়ার ইলেকট্রন দিয়ে সন্নিবেশ বন্ধন গঠন করা, তাই না? তাহলে আমি এখানে বলতে পারি না যে এই যে H2O লিগ্যান্ড হিসেবে কাজ করছে, সে কেন কাজ করছে? সে একটা নিউট্রাল নিউক্লিওফাইল ছিল বলেই তো কাজ করছে। আর এখানে আয়রন সালফেট যদি 2 মাইনাস, আয়রনটা 2 প্লাস, তাহলে আয়রনটা 2 প্লাস, তাহলে প্লাসের প্রতি তার অ্যাফিনিটি ছিল বলেই তো সেই ইলেকট্রন দিয়ে সন্নিবেশ বন্ধন করে একটা জটিল যৌগ বানাইছে। তো দ্যাট ইজ আমি তাকে বলতে পারি সে হচ্ছে একটা নিউট্রাল নিউক্লিওফাইল। সিমিলারলি অ্যামোনিয়া ধরনের জটিল যৌগ বানাইতো না, কপার, টেট্রাঅ্যামিন, কপার সালফেট, মনে পড়ে? হুম। জি স্যার। আজকে এখানে দেখবেন ইন্টারমিডিয়েট সব পরে একটু জাস্ট রিওয়াইন্ড করবেন, বইতে খুলে একটু পাল্টা পাল্টা চেহারা দেখলে দেখবেন তো সবকিছু কমন করতে। ওকে, তাহলে আমরা মোটামুটি ইলেকট্রোফাইল নিউক্লিওফাইল সম্পর্কে একটা ধারণা পাইলাম। এবার আসেন আমরা নতুন একটা জিনিস শিখবো, সেটা হচ্ছে যে ধরেন যে কোন একটা যৌগে কার্বন আছে। আচ্ছা কার্বন না বুঝতে ধরেন এ আর বি এর মধ্যে একটা বন্ড আছে। আমি বন্ডের ইলেকট্রনটাকে দুইটা ভাবে দেখালাম। ধরেন বললাম যে এই যে ইলেকট্রনটা দিচ্ছে এ আর এই ব্ল্যাক ক্রসটা দিচ্ছে বি। এখন এখানে তিনটা ঘটনা ঘটতে পারে। এক, এ আর বি এর ইলেকট্রনটা সুষমভাবে ভাঙতে পারে, বন্ডটা সুষমভাবে ভাঙলে কি হবে? এ এর ইলেকট্রন এর কাছে থাকবে, বি এর ইলেকট্রন বি এর কাছে, ডট এর কাছে, ক্রস বি এর কাছে। আবার ঘটনাটা এমন হতে পারে যে এ দুইটা ইলেকট্রন নিজের কাছে রেখে দিল বন্ধনটা ভাঙার কারণে, তাহলে এ ইলেকট্রন নিজের কাছে রেখে দিল, বি এর কাছে কোনো ইলেকট্রন নাই, তাহলে এ এর কাছে দেখেন ডটটা ছিল এ এর ইলেকট্রন, ক্রসটা ছিল বি এর, তাহলে আলটিমেটলি এ কি করলো? ডট প্লাস দুইটাই রেখে দিল, তাহলে এর কাছে এখন ইলেকট্রন এক্সট্রা আসলো কত? একটা। তাহলে এ মাইনাস চার্জ, বি পি পজিটিভ চার্জ। এখন এমন ঘটনা ঘটতে পারে স্যার এ প্লাস হয়ে গেল, বি দুটো ইলেকট্রন রেখে দিল, ঘটতে পারে না? জি স্যার জি স্যার। তার মানে পসিবল অপশন বা অ্যান্সার কয়টা আমার কাছে? তিনটা, তিনটা রাইট? জি জি স্যার। স্যার তাহলে পসিবল অপশন হচ্ছে তিনটা। ওকে ফাইন। তাহলে এখন আমি যদি এ আর বি এর জায়গায় অন্য কিছু চিন্তা করি, ধরেন এ এর জায়গায় কার্বন চিন্তা করলাম, বি এর জায়গায় অন্য কিছু, তাহলে এটা আমি এখন একটু রিমুভ করি। ধরেন আমি এরকম একটা যৌগ চিন্তা করি, এখানে পি বলে কিছু একটা আছে, কার্বনের 4টা হাত, বাকি 3টা হাতে কি আছে বললাম, একটা ডট, একটা ডট। তাহলে এখন যদি সুষম ভাঙন হয় তাহলে এরকম অবস্থা দাঁড়াবে, কার্বনের ইলেকট্রন কার্বনের কাছে থাকবে, পি এর ইলেকট্রন পি এর কাছে থাকবে, রাইট? জি স্যার এই ধরনের মূলককে বলা হয় মুক্ত মূলক বা ফ্রি রেডিক্যাল। আপনারা ফ্রি Free রেডিক্যাল সম্পর্কে radical. জি জানেন। স্যার। জি স্যার তাহলে ফ্রি রেডিক্যাল। আর যদি ঘটনাটা এমন হতো যে কার্বন ইলেকট্রন নিজের কাছে রাখা দিছে,
ধরেন ডট ক্রস দুইটাই তার কাছে আছে, তাহলে সে নেগেটিভলি চার্জ। কি হয়ে গেল পজিটিভলি চার্জ, তাহলে কার্বনটা এখন নেগেটিভ, তাহলে কার্বনটা হচ্ছে NN, দ্যাট মিন্স কার বা নাই নায়ন, কার্বন আয়ন। এখন যদি ঘটনা এমন হতো যে কি দুইটা ইলেকট্রন নিজের কাছে রাখা দিত, নেগেটিভ চার্জ কি, কার্বন হচ্ছে প্লাস, তাহলে এটা হলো কি, কার্বনটা হলো ক্যাটায়ন, তার মানে কার্বনিয়াম। কার্বো ক্যাটায়ন, আর কার্বো ক্যাটায়নের আরেকটা নাম হচ্ছে কার্বো কার্বন নিয়াম। জি স্যার। আমাদের আসলে এই অর্গানিক কেমিস্ট্রি পড়ার জন্য যতটুকু নলেজ দরকার, যতটুকু জানা দরকার, আমরা মোটামুটি আইডিয়া পেয়ে গেছি। ঠিক আছে, এখন আপনাদের একটা আমি হোম টাস্ক দিব বা হোমওয়ার্ক দিব। হোমওয়ার্কটা কি, হোমওয়ার্কটা হচ্ছে ফ্রি রেডিকেলের স্থায়িত্বের ক্রম পড়ছেন, কার্বনিয়াম আয়নের স্থায়িত্বের কার্বনিয়ামের স্থায়িত্বের ক্রম পড়ছেন, কার্বন আয়নের স্থায়িত্বের ক্রম পড়ছেন। এই স্থায়িত্বের ক্রমটা আবার একটু নিজেরা দেখবে। ঠিক আছে, খুব কঠিন কিছু না, ইন্টারমিডিয়েটে যা পড়ছেন তাই, না বুঝলে তো আমি এবার আছি, বাট আমি আপনাদের এটা হোমওয়ার্ক দিই, এটা আপনারা নিজেরা একটু দেখবেন। তাহলে এখন বলেন, এটা একটা নিউক্লিওফাইল না ইলেকট্রোফাইল? কার্বন আয়ন কি নিউক্লিওফাইল না ইলেকট্রোফাইল? তার কি ইলেকট্রনের প্রতি অ্যাফিনিটি থাকবে? না স্যার। না স্যার, নিউক্লিওফাইল চার্জ না নিউট্রাল না চার্জ? চার্জ। চার্জ। তাহলে এটা কি ইলেকট্রোফাইল না নিউক্লিওফাইল? এটা হলো ইলেকট্রোফাইল। আচ্ছা, এখন আপনাদেরকে একটা জিনিস বলি, কিছু কিছু বিক্রিয়া পড়ছে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, তাহলে সেখানে একটা ইলেকট্রোফাইল যে প্রতিস্থাপন ঘটায়, যেমন বেনজিন ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন ঘটায়, রাইট? জি স্যার। কিছু কিছু বিক্রিয়া পড়ছে নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, কিরকম? যেমন ধরেন যে ওই যে এটা পড়ছে যে CH3Cl প্লাস H2O, এখান থেকে উৎপন্ন হয়েছে কি CH3OH প্লাস HCl। আসলে ঘটনা যেটা হচ্ছে, আমি পানিটাকে একটু ভাঙা লিখে দেখো, পানিকে যদি ভেঙে এভাবে লিখতাম যে HOH, তাহলে কি করছে দেখেন তো, OH যে জাস্ট ক্লোরিনের জায়গাটা দখল করছে না? জি স্যার। OH তো নেগেটিভলি চার্জ, এখানে ক্লোরিনটাও নেগেটিভলি চার্জ, তাহলে একটা নিউক্লিওফাইল আরেকটা নিউক্লিওফাইলের জায়গা দখল করছে, তাহলে এই জন্য এই ধরনের বিক্রিয়াকে বলা হয় সাবস্টিটিউশন, নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন, নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, যেটা আপনারা SN1 SN2 নামে জানেন। এখন আমি আপনাদেরকে আর কয়েকটা জিনিস একটু দেখাবো। ধরেন যদি কোনো একটা যৌগের নাম হয় এরকম CH3CH2OH, তাহলে এই যৌগটার নাম কি বলেন তো? এই যৌগটার নাম আসলে জানার জন্য আপনাদেরকে আগে একটু আমি একদম ব্যাকগ্রাউন্ড থেকে আসি। CH3CH3 এটার নাম কি? ইথেন। আচ্ছা, যৌগের নাম করেন তিনটা পার্ট থেকে, একটাকে আমরা বলি হচ্ছে প্রিফিক্স বা পূর্বপদ, আরেকটাকে বলি মাদার নেম, আরেকটাকে বলি সাফিক্স। মানে আগে কিছু একটা থাকে, তারপরে মাদার নেম, তারপরে সাফিক্স, আর এটা হলো প্রিফিক্স পদ। তো প্রিফিক্সে বেসিক্যালি আমরা ব্রাঞ্চ বসাই, যেগুলো ব্রাঞ্চ থাকে যৌগে। মাদার নেম মানে কয়টা কার্বন আছে, কার্বন অনুযায়ী নাম, আর সাফিক্স হচ্ছে ফাংশনাল গ্রুপ বসাই। এখন এখানে দেখেন কার্বন আছে কয়টা? দুইটা। এখানে কোনো ব্রাঞ্চ আছে? না স্যার। না স্যার। প্রিফিক্স হবে না। মাদার নেম বলতে কি বোঝায়? মাদার নেম মানে কার্বন কয়টা আছে এখানে? দুইটা। দুই কার্বনের মাদার নেম হচ্ছে ইথ। এখন অনেকে বলবে স্যার এটা তো ইথ এন, এন আসবে নাকি আসবে না সেটা ডিপেন্ড করে কার্বন কার্বনে কি বন্ধন আছে, ডাবল বন্ড না সিঙ্গেল সিঙ্গেল বন্ড। সিঙ্গেল বন্ড। তাহলে এবার এন বসান। সিঙ্গেল বন্ড। তাহলে এখানে দেখেন কয়টা কার্বন? দুইটা। স্যার দুইটা। তাহলে মাদার নেম ইথ, যেহেতু কোনো ব্রাঞ্চ নাই, প্রিফিক্স নাই। ইথানল। ওয়েট ধৈর্য, আমি জানি ইথানল। এখানে আমি কেন দেখাচ্ছি আপনারা বুঝবেন এখনই। এটা কার্বন কার্বন একক বন্ধন, তার মানে এন না ইন বসাবেন? এন। এন। OH আছে, OH এর জন্য অ্যালকোহলের কি বসাতে? অল। তাহলে এর সাথে অল যোগ করেন, তাহলে দুইটা যোগ করলে একসাথে কি হয়ে যায়? ইথানল। স্যার ইটা গেল কই? স্যার এ এন এর পরিবর্তে ওএল বসবে আর কি। ওয়াই এন এর পরিবর্তে ওএল, এন তো আছে, ইটা শুধু নাই হইছে। যৌগের নামকরণের ক্ষেত্রে কয়েকটা জিনিস একটু মাথায় রাখতে হবে। কি জিনিস মাথায় রাখতে হবে স্যার? যে এই যে ইথ, মাদার নেমের পরের যে অংশটা আছে, এই অংশটাতে ভাওয়েল আর কনসোনেন্টে ম্যাচিং করাতে হবে। দেখেন একটা ভাওয়েল, কনসোনেন্ট, ভাওয়েল, আবার একটা ভাওয়েল চলে আসছে। ম্যাচিং মানে ভাওয়েল কনসোনেন্ট এই ক্রমটা সবসময় মেনটেন করতে হবে। যদি কখনো এমন হয় যে না ভাওয়েল কনসোনেন্ট তারপরে একটা ভাওয়েল তারপর আরেকটা ভাওয়েল আসে আবার কনসোনেন্ট আসে, তখন সহজ উপায় কি স্যার? এটাকে মেনটেন করার জন্য যে কোনো একটা কেটে দেন। বাট কোনটা কাটবেন? আগেরটা কাটবেন। এই যে ই আগেরটা কাটা গেছে, কি বুঝতে পারছেন?
জি স্যার। জি স্যার। ওকে, এইরকম যে নামকরণ আমি কেন এটা দেখালাম, কারণ আপনারা ছোটবেলায় পড়ছেন, আপনারা বাংলায় শিখছেন। বাংলায় শিখে কি শিখছেন? ধরেন কোন একটা যৌগের নামকরণ আছে এরকম, সাপোজ সে বিউট না, বিউট না, হেক্স 2n, শুধু en আছে, হ্যাঁ, 1i এরকম কিছু। এখানে কিন্তু ই নাই। এই en লিখলে কি হয়? বাংলায় লিখলে কি লিখবেন? ইন। আর en ই হলেও বাংলায় কি লিখবেন? ইন। পার্থক্যটা হলো কই? জি এটা কি স্যার। সেম নাম? না স্যার। দুটো সেম নাম না? দ্যাট ইজ আমি আপনাদেরকে ইংলিশ নামটা বললাম। আসলে এই ব্যাকগ্রাউন্ড বলার পিছনে আসলে উদ্দেশ্য অন্য জায়গায়। এবার আসেন বেনজিন যোগ অল, তাহলে এই যৌগটার নাম হওয়ার কথা কি? বেনজিন যোগ অল। অনেকে কিন্তু বেনজিনকে জে দিয়ে লিখে, জে দিয়ে লিখলে কিন্তু খবর আছে, জে দিয়ে লেখা যাবে না, দিস ইজ রং, জেড দিয়ে লিখতে হবে। বেনজিন যোগ অল, তাহলে নাম কি হবে বলেন? আগের এই টাকাটা দেন। বেনজানল। বেনজানল। এই বেনজানল কোথায়? বেনজনল, বেনজনল, বেনজেনল। কি হবে? হ্যাঁ, বেনজেনল। বেনজানল। ওর কথা কি? বেনজানল। বেনজিনল। আ কোথায় আসছে? ই। বেনজিনল। জি 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 বেনজিনল। But this is not benzenol, this is phenol. জি This is স্যার। not the accurate sir. one. This is wrong. Why phenol? জানি না স্যার। জানেন না? বেনজিনের ওয়েট। একটা বাণিজ্যিক নাম আছে। জি বাণিজ্যিক স্যার। নামটা হচ্ছে ফিন। ফিন যোগ হ্যাঁ? অল। এটা ফেনল। ফেনল। এটা আইইউপিএসসি স্বীকৃত নাম। কেন আইইউপিএসসি স্বীকৃত নাম? এটা তো আইইউপিএসসি রুলসের মধ্যে পড়ে না, পড়ে? না। আমরা যে যৌগের নামকরণ শিখছি এতকাল, আইইউপিএসসি রুলসের মধ্যে কি এরকম পড়ে যে কোনো একটা বাণিজ্যিক নামের সাথে ফাংশন গ্রুপের নাম মিলাই দিয়ে আমরা যৌগের নাম রাখি? এটা কি হয়? না স্যার। তাহলে কেন এটা করলাম? Any idea? আচ্ছা, যখন প্রথম যোগাযোগ নিয়ে মানুষজন যোগাযোগ আবিষ্কার হয়, যোগাযোগ নিয়ে মানুষজন কাজ করা শুরু করে, একদম প্রাচীন জগতের কথা চিন্তা করা, আলকেমিস্টদের সময়কালে, তখন কিন্তু অ্যারোমেটিক যুগের খুব প্রচলন ছিল। আমি জানি না তোমরা সবাই পারফিউম মুভিটা দেখছো। পারফিউম মুভিটা দেখলে তোমরা অনেক আইডিয়া পেয়ে জি স্যার, যাবে। দেখছি স্যার। অথবা পারফিউম যে ফ্রান্সে, যে ফ্রান্স কিন্তু পারফিউমের জন্য বিখ্যাত। কেউ হচ্ছে প্যারিসে গেলে হচ্ছে ধরো, ফ্রান্সে গেলে হচ্ছে সবাই হচ্ছে ইয়ে নিয়ে আসে, কি বলে, পারফিউমের জন্য বিখ্যাত পারফিউম নিয়ে আসে। তখন অনেক দামি দামি পারফিউম। তো অ্যারোমেটিক যৌগগুলা খুব শুরুর দিকে যখন খুব পপুলার হওয়া শুরু করলো ওয়ার্ল্ড ওয়াইড, তখন ওয়ার্ল্ড ওয়াইড সবাই এই ধরনের যৌগটাকে ফেনল নামে চিনত, মানে ফিন, ফিন এর একটা ডেরিভেটিভ নামে চিনত। তো পরবর্তীতে আইপিসি চিন্তা করলো যে এটাকে ফিনের ডেরিভেটিভ নামে চেনে এবং সুগন্ধিযুক্ত ফিন হিসেবে চেনে, এটা বা এই ধরনের যৌগ থেকে সুগন্ধিযুক্ত যৌগ উৎপন্ন হয়, তখন তারা এই ফিনটাকে চেঞ্জ করলো না, ফিনটাকে ফিন রেখে দিয়ে তার সাথে অল যোগ করে নাম দিয়ে দিল ফেনল। যেন এটা ওয়ার্ল্ড ওয়াইড পরিচিত এইভাবে, তাহলে এখন যদি বেনজিনল বলে বা অন্য কিছু বলে সেটা পরিচিত তো সময় লাগবে, এটা সবাই একসেপ্ট করবে না। সেই একসেপ্টেন্সের উপরে ভিত্তি করে তারা এটাকে নামকরণ ভেবে করে দিচ্ছে। যেমন আমরা জানি যে CH3 বেনজিন যদি হয় তাহলে তার নাম হচ্ছে মিথাইল বেনজিন, বাট আসলে কিন্তু মিথাইল বেনজিন নামে কেউ ছিল না, সবাই কিন্তু টলুইন নামে টলুইন। টলুইন। রাইট। জি স্যার। এই কিছু কিছু যৌগের নামকরণ গুলো তো এইভাবে করা হয়েছে। আবার দেখো এই যে এটা CHO তারপরে যদি বেনজিন থাকে, তাহলে এটা কিন্তু আমরা হচ্ছে কি বলি না, বেনজেল বলি না বা ফিনেল বলি না। এই যে ফিনেল, ফিন যোগ অ্যালডিহাইডের অ্যাল, তাহলে কিন্তু ফিনেল হইতো, বাট ফিনেল বলে না, বাট এটা কিন্তু বেনজেল ডেইডি বলে। জি স্যার। জি স্যার। রিজন হয় ওই যে পরিচিতির উপরে ভিত্তি করে আইইউপিএসসি নামকরণটা করছে, এটা কিন্তু হবে না, বেনজেল ডেইডি বলতে হবে। ঠিক আছে? তো এটা হচ্ছে একটা রিপ্রেজেন্টেশন। আসলে আমি আপনাদেরকে কেন ফিন থেকে অল হয়েছে এটা বোঝানোর জন্য আগে ওই যে ইথেন, ইথিন, ইথানল এটা বুঝাইছি। এখন আসেন আপনাদেরকে আমি একটু অ্যারোমেটিক যৌগ সম্পর্কে বলি, সরি কার্বনিক যৌগ সম্পর্কে বলবো। আমি যত কার্বনিক যৌগ আপনাদেরকে পড়াবো সবসময় কার্বনিক গ্রুপটাকে এইভাবে দেখাবো। কার্বনিক গ্রুপটাকে এইভাবে দেখানোর পিছনে একটা ছোট্ট কারণ আছে, লজিক আছে। একটা লজিকটা কি কেউ কি বলতে পারবেন? এটা একটা কার্বনিক গ্রুপ না, কার্বনিক ফাংশনাল গ্রুপ না? জি স্যার। কার্বনিক ফাংশনাল গ্রুপে দুই পাশে কার্বনের কি আছে বলি নাই আমি, বিভিন্ন জিনিস থাকতে পারে। ধরেন এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, তাহলে যৌগটার নাম কি হবে? HCHO। এটা অ্যালডিহাইডের প্রথম সদস্য না? জি স্যার।
জি স্যার অ্যালডিহাইড এর ফাংশনাল গ্রুপ হচ্ছে কি CHO। আচ্ছা, যদি আমি এখানে H এর পরিবর্তে একটা অ্যালকাইল গ্রুপ দিতাম, সাপোজ করে এরকম, তাহলে যৌগটা দাঁড়াতে কি, ধরেন এইটা H না, শুধু এটা অ্যালকাইল এখন, আর CH, আর এটাও CH অ্যালডিহাইড, তো যেখানে ফাংশনাল গ্রুপ CHO। জি স্যার আমি যদি এখানে এই আটটার পরিবর্তে আরেকটা অ্যালকাইল দিতাম, সাপোজ করে ডিফারেন্ট একটা অ্যালকাইল, তাহলে যৌগটা দাঁড়াতে কি, আর CO আর আমি ধরেন আটটাকে আর প্রাইম দিলাম, ভিন্ন একটা আর, মানে এই অ্যালকাইল আর এই অ্যালকাইল সেম না, ভিন্ন। যদি আমি কালার ভিন্ন ইউজ করছি, কালার দিয়ে আমি দেখাতে পারতাম, আমি কালার দিয়ে তোমাদের দেখাই। সাপোজ যে ধরো এরকম যদি হয় যে আচ্ছা এটা কালার, আচ্ছা যাই হোক, কালার আমি আর change করছি না। আর CO ওই কালারটা চেঞ্জ করছি, আর এই একটা ভিন্ন কালার দেখে বুঝতেছি, বাট আমি প্রাইম দিলে আর একটু বোঝা যাচ্ছে না এটা আরো ভিন্ন। তো দুইটা ভিন্ন হতে পারে, সেম হতে পারে, বাট এটা কি অ্যালডিহাইড? এখানে কি আছে যে কার্বনিল গ্রুপের দুই পাশে দুইটা অ্যালকাইল গ্রুপ কিটোন, থাকে, সেটা আমরা অ্যালডিহাইড। কিটোন বলি। কিটোন। বাট আমি কিন্তু এখন অ্যানসার পাইনি যে আসলে কেন কার্বনিল গ্রুপটা এইভাবে লিখছি, আমি কেন এরকম করে বাঁকা করে লিখছি। কারো কাছে কোনো অ্যানসার নেই? আচ্ছা, আসে এবার একটু সংকরণ করি। বলেন, কার্বনের সংকরণ যদি হয় sp3, তাহলে বন্ড অ্যাঙ্গেল কত হয়? 196 ডিগ্রি না? জি স্যার জি স্যার যদি হয় স্যার। sp2, তাহলে বন্ড অ্যাঙ্গেল কত হয়? 120 20 ডিগ্রি 20 ডিগ্রি। যদি হয় sp সংকরণ, তাহলে বন্ড অ্যাঙ্গেল কত হয়? 180 180 ডিগ্রি আপনারা লামির উপপাদ্য পড়ছেন, মনে পড়ে? হ্যাঁ জি স্যার। পড়ছি লামির উপপাদ্য কি ছিল? যখন তিনটা ভেক্টর পরস্পর 120 ডিগ্রি কোণে থাকবে, তখন সেটা আসলে কি করে? আলটিমেটলি তারা সাম্যাবস্থায় থাকে। এটাই তো লামির উপপাদ্য, তাই না? জি স্যার জি স্যার জি স্যার। এখানে কি দেখতেছি? তিনটা জিনিস 120 ডিগ্রি কোণ করে আছে না? এখানে বন্ড অ্যাঙ্গেল কত? 120 ডিগ্রি না? 120 তাহলে এটা সংকলন কত হচ্ছে স্যার? sp টু sp2 টু 120 ডিগ্রি অ্যাঙ্গেল এবং sp2 সংকলন দেখে আমি সবসময় এভাবে লিখবো। আমি আমার জীবনে যতদিন ধরে এই কার্বনিক যৌগ লিখে যাবো এবং লিখেছি অলরেডি, আমি সবসময় এভাবেই লিখেছি এবং আমি লিখবো। তো আমি ফোর্স করবো না তোমাদের কিভাবে লিখবো, বাট আমি এটা লেখার পেছনে উদ্দেশ্য হচ্ছে কি, যে এটা কিন্তু আসলে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট যে আমি এভাবে লিখছি একটা কারণ হিসেবে লিখছি, এবং এটা কিন্তু হচ্ছে যে এটা রিপ্রেজেন্ট করে কিছু একটা জিনিস। এই যে এখানে যে কার্বন আছে তার মধ্যে স্যার sp2 কথা থাকবে। কেটে কেটে আসছে যেটা বলছি আমি সেটা হচ্ছে যে এই যৌগটা এইভাবে লেখার পেছনে কারণ হচ্ছে যে, বুঝি না স্যার। আবার বলছি, এই যৌগটাকে এভাবে লেখার পেছনে কারণ হচ্ছে যে এখানে কার্বনের মধ্যে কার্বন কার্বন মানে কার্বনের বন্ড অ্যাঙ্গেল অক্সিজেন এবং হাইড্রোজেনের সাথে সেটা হচ্ছে 120 ডিগ্রি, এবং এখানে সংকরণ sp2। এটাকে রিপ্রেজেন্ট করার জন্য, এটাকে সিম্বলাইজ করার জন্য আমি এভাবে লিখছি, সবসময় স্যার। লিখতে হবে। হ্যাঁ বলো। স্যার আরেকবার বলেন স্যার কথাগুলো স্যার কাইটা কেটে আসছে স্যার, কিচ্ছু বুঝি আচ্ছা, নাই স্যার। যেটা বলছিলাম যে যদি লামির উপপাদ্যর কথা আমরা মনে করি, লামির উপপাদ্য অনুযায়ী আমরা জানি যখন তিনটা ভেক্টর পরস্পর 120 ডিগ্রি কোণে অবস্থান করবে, তখন তারা সাম্যাবস্থায় থাকে। সিমিলারলি এই যে কার্বনের সাথে যে বন্ডগুলো আছে সবগুলো কিন্তু আমি মোটামুটি 120 ডিগ্রি কোণে দেখাইছি, এবং এখানে দেখতে পাচ্ছি যে এই বন্ডটা হচ্ছে 120 ডিগ্রি, খালি চোখে বুঝতে পারছি। তো এই 120 ডিগ্রি কোণ কখনোই যখন সংকরণ হয় sp2, দ্যাট মিন্স এই কার্বনটার সংকরণ হচ্ছে sp2। এখন sp2 সংকরণ হলে যেটা হয়, যদি কার্বনের হচ্ছে sp3 সংকরণ হয়, তাহলে কার্বন হচ্ছে 4টা সিগমা বন্ড করে, 4 সিগমা বন্ড। যেমন আমি যদি মিথেনের কথা বলি, সাপোজ মিথেনে দেখো কার্বনের সাথে হাইড্রোজেনের সব একক বন্ধন, আর একক বন্ধন মানে কি বন্ড? সিগমা সিগমা বন্ড। আর যদি কার্বনের sp2 সংকরণ হয়, তাহলে কার্বন হচ্ছে 3টা সিগমা একটা বন্ড সিগমা আর একটা পাই বন্ড। একটা পাই তাহলে আমি এখন সিগমা বন্ড পাই বন্ড গুলো ফাইন্ড আউট করি। দেখেন এই যে সিগমা বন্ড আর একটা পাই বন্ড। হ্যাঁ ভাই বুঝতে পারছেন? জি স্যার জি স্যার একটা জিনিস একটু যদি দেখাচ্ছি, সময় পাচ্ছি দেখাই দিই, সেটা হচ্ছে যে সেই জিনিসটা হলো, ধরেন একটা কার্বনিল যৌগ আছে, কার্বনিল যৌগের আমি যদি ধরেন এখন বিক্রিয়া করতে যাই, অ্যালডিহাইড এবং কিটোনের আলাদা আলাদা বিক্রিয়া আমি আপনাদেরকে পড়াবো না। আমি জাস্ট যেটা করব, সিম্পলি একটা কাজ করব, এখানে H লিখবো, এখানে R লিখবো, এখানে H লিখবো, এখানে R লিখবো। আপনি দুইটা হাইড্রোজেন দেন, ফর্মালডিহাইড, একটা অ্যালকাইল দেন, একটা হাইড্রোজেন দেন, যে কোনো অ্যালডিহাইড, আর দুইটাই অ্যালকাইল দেন, একটা কিটোন। তার মানে অ্যালডিহাইড কিটোনের সব বিক্রিয়া এভাবে রিপ্রেজেন্ট করে লিখে ফেলা যাবে না? জি স্যার জি স্যার সো আমি এটাই করবো, আমি একটা বিক্রিয়া দেখে আপনাদেরকে সব দেখাই দিব। সো এখন দেখেন কার্বন অক্সিজেন ডাবল বন্ডে স্যার বুঝিনি স্যার সিগমা বন্ড আরেকবার স্যার একটু বলুন। কেটে কেটে আসতেছি
যেটা বলছি সেটা হচ্ছে যে এই যে অ্যালকাইল এবং হাইড্রোজেন, আমি অ্যালকাইল হাইড্রোজেন দিলাম, এটা কিন্তু যে কোনো অ্যালডিহাইড এবং কিটোন মানে যত অ্যালডিহাইড কিটোন আছে সবাইকে রিপ্রেজেন্ট করে এই যৌগটা, এখন করে না? স্যার কথা কেটে গেছে স্যার। হ্যালো হ্যালো হ্যালো, জি স্যার। জি স্যার। যেটা বলছি যে এই যে একটা স্ট্রাকচার আঁকলাম আমি, এই স্ট্রাকচারটা কিন্তু অ্যালডিহাইড জি এবং স্যার। জি স্যার, কিটোনের শুনতে পাচ্ছি সব স্যার। যৌগকে রিপ্রেজেন্ট করে। এটা কি বুঝতে পারছেন যে এই স্ট্রাকচারটা সকল অ্যালডিহাইড কিটোনকে রিপ্রেজেন্ট করে? জি জি স্যার। স্যার। তাহলে আমি যদি এটার বিক্রিয়া করি তাহলে আমার তো আলাদা করে অ্যালডিহাইড কিটোনের বিক্রিয়া করার দরকার নাই। আমি আবারও বলছি, আমি যদি দুটাকে হাইড্রোজেন চিন্তা করি তাহলে ফর্মালডিহাইড, এটাকে অ্যালকাইল চিন্তা করলাম, এই পাশে হাইড্রোজেন নাই শুধু অ্যালকাইল, এ পাশে অ্যালকাইল নেই হাইড্রোজেন, তার মানে ব্যাপারটা এরকম যে আর সি ডাবল বন্ড ও এইচ, তাহলে এটা হচ্ছে যে কোনো অ্যালডিহাইড। আর যদি দুই পাশে অ্যালকাইল চিন্তা করি তাহলে কি কিটোন। তার মানে এই স্ট্রাকচার, এই স্ট্রাকচার আসলে কোন জিনিসটার উপরে ভিত্তি করে মানে অ্যালডিহাইড কিটোন হচ্ছে নামকরণ, অ্যালকাইল বা হাইড্রোজেন বা অ্যালকাইল বা হাইড্রোজেন তার উপরে ভিত্তি করে। হ্যালো হ্যালো স্যার। হ্যালো, স্যার কথা বোঝা যাচ্ছে না স্যার। সবাই বুঝতে পারতেছো না? না দুই একজন বুঝতে স্যার পারছো? কথা বোঝা যাচ্ছে না। এবারও বোঝা যাচ্ছে না? স্যার কথা বোঝা যাচ্ছে না। স্যার কিছু বুঝতে পারছেন স্যার। হ্যালো অ্যালডিহাইডের উপর। হ্যালো স্যার কিচ্ছু বোঝা যাচ্ছে না। স্যার কথা কাইটা কাইটা আসতেছে স্যার। হ্যালো হ্যালো স্যার। হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছ এবার? জি স্যার। জি স্যার। যেটা বলছি আমি যে আমি যদি অ্যালকাইল এবং হাইড্রোজেন বা অ্যালকাইল হাইড্রোজেন যেটাই রাখি না কেন, আলটিমেটলি এই হাইড্রোজেন এবং অ্যালকাইলকে চেঞ্জ করে আমি অ্যালডিহাইড কিটোন বানাতে পারবো। বাট বেসিক্যালি এখানে ফাংশনাল গ্রুপ হচ্ছে যে এই অংশটা, এই অংশটার উপরে ভিত্তি করে আসলে এদের বিক্রিয়াগুলো নির্ভর করে। এই অংশটাতে একটা দারুণ ঘটনা যেটা দেখো যে কার্বন এবং অক্সিজেনের যে বন্ড, এই বন্ডের মধ্যে কোনটা বেশি ইলেকট্রোনেগেটিভ, কার্বন নাকি অক্সিজেন? মানে তড়িৎ ঋণাত্মকতা কার বেশি, কার্বনের নাকি অক্সিজেনের? কার্বনের 2.5 স্যার অক্সিজেন স্যার। আর অক্সিজেন। অক্সিজেনের 3.5। তাহলে বন্ড ইলেকট্রন কার দিকে সবচেয়ে বেশি থাকবে? ঝুঁকে থাকবে অক্সিজেনের দিকে। অক্সিজেন। অক্সিজেন পাই ইলেকট্রন নিজের দিকে টেনে রাখবে। তাহলে পাই ইলেকট্রন টেনে রাখার মানে ধরেন আমি যদি বলি যে একটা বন্ড আছে এ আর বি এর মাঝখানে একটা বন্ড, দুইটা ইলেকট্রন বি নিজের দিকে টেনে রাখে, তার মানে বি হচ্ছে ডেল্টা মাইনাস, এটা হলো ডেল্টা প্লাস, আংশিকভাবে ডেল্টা মাইনাস। কেন? তো যেখানে দুইটা ইলেকট্রনের মধ্যে একটা নিজের ছিল আরেকটা অন্যের, সে পুরোপুরি নেয়নি, আংশিকভাবে টেনে নিয়েছে, আংশিকভাবে একটা মাইনাস। সিমিলারলি অক্সিজেন এখানে আংশিকভাবে একটা মাইনাস হবে, কার্বন এখানে আংশিকভাবে একটা প্লাস হবে। এই যে প্লাস মাইনাস হচ্ছে, এই প্লাস মাইনাসটার জন্য আসলে এটা কিন্তু বলে একটা পোলার বন্ড, মানে পোল আছে এখানে। এই আইডিয়াগুলো আমাদের মাথায় থাকলো, আমরা এই আইডিয়াগুলো নিয়ে আস্তে আস্তে জেনারেট করে নতুন করে আবারও পড়বো। তো আমরা আজকে আমাদের টেক্সট বা পড়াশোনা এখানে শেষ করছি। আমি আরো তোমাদের সাথে কিছু ফার্দার কথা আছে, তো আমি স্ক্রিন শেয়ার স্টপ করছি।